এই বছর হানিমুনটা চার দেওয়ালের মাঝেই হোক, আমাদের বাড়ির ছাদ কিংবা রোজ তোমার নতবউকে কলেজের সামনে ছেড়ে দেওয়াই হোক। হুম হুম। পাহাড় নদী সামনের বছর দেখব। তুমি চিন্তা করো না, হানিমুন হবে, অবশ্যই হবে। নিজাম মাহমুদকে বাড়িতে এনেছে ঘণ্টাখানেক হয়েছে। উজ্জ্বল ফ্রেশ হয়ে দাদুর ঘরে তার ওষুধপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেহা ব্যস্ত হয়ে পড়ল তার পড়াশোনা নিয়ে। রাতের ডিনার সেরেই এসেছে। সারাদিনের ধকলে ক্লান্ত সেহা যখন ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়ল পড়ার টেবিলে, ফোনে সেট করা অ্যালার্ম বাজলো সে সময়। লাফিয়ে উঠে সেহা ধাতস্থ হয়ে সময় দেখল রাত 11:30। সে 2 ঘন্টা পড়েছে। আর ওই লোকটাও তাকে ডাকতে আসেনি। সেহার পড়ার ঘরটা আলাদা করে দিয়েছে উজ্জ্বল, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। এই এত বড় বাড়িতে সেহা শুরুতে কদিন কেমন ভয় ভয় করতো, এখন আর করে না। স্টাডি রুম লক করে সেহা ঘরে ঢুকে দেখলো কিছু দোলন চাপা তার পছন্দের ফুলদানিতে। লোকটা রাস্তায় পায়নি, ফুলগুলো অর্ডার করে আনিয়েছে। এত রাতেই তাজা তাজা ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে গেল সেহার। ঘুম তাড়াতে ওয়াশরুমে ঢুকে মুখে হাতে পানি দিয়ে আয়নার সামনে দাঁড়ায় সে। তাকে লাগছে বিধ্বস্ত, পড়াশোনার চাপে শরীর শুকিয়ে ভয়ঙ্কর লাগছে দেখে। আজ এভাবে দেখা দেবে উজ্জ্বলকে? না না। দ্রুত সে সালোয়ার স্যুট পাল্টে শাড়ি পরে নিল, একটা সবুজ রঙের জমিন আর সোনালি পাড়ের টাঙ্গাইল শাড়ি। চুলগুলো খুলে রেখে হালকা পারফিউম মেখে নিয়ে চুপচাপ গিয়ে বসে রইল বিছানায়। অপেক্ষা করতে লাগলো উজ্জ্বলের জন্য দম বন্ধ করে। দাদুকে ঘুম পাড়িয়ে দ্রুত ঘরের দিকে গেল উজ্জ্বল। 11:30 ছাড়িয়ে 12টা বেজেছে। লম্বা লম্বা পা ফেলে দোতলায় উঠে দেখলো স্টাডি রুমের বাতি নিভানো, লক করা। উজ্জ্বল মুচকি হেসে সোজা ঘরে ঢুকলো। যতখানি ছটফটানি তার মধ্যে এতক্ষণ ছিল, শ্রেয়ার সামনে যেতেই সেসব লুকিয়ে ফেলে নিজেকে এক ধৈর্যবান, শান্ত ও নম্র পুরুষের ভোলে সাজিয়ে নিল। চোখাচোখি হতেই দুজনেই মলিন হাসলো। ধীরে ধীরে উজ্জ্বল গিয়ে বিছানায় বসেই হাঁপ ছেড়ে বলল, তো অনেকদিন পরে একটু গল্প করার সুযোগ পাচ্ছি আমরা। জি। বাবার সাথে কথা বলেছো? শ্রেয়ার মুখভঙ্গি হঠাৎ পাল্টে গেল। ফোনটা হাতে নিয়ে বলল, ভালো কথা মনে করালেন। কথা হয়নি, এখন কল করে দেখি। শান্তর সাথে কথা বলেছে সেহা 1.25 ঘন্টা। এত সময় উজ্জ্বল শুধু চেয়ে চেয়ে দেখেছে বউকে আর মিটিমিটি হেসেছে। তার ধৈর্যের পরীক্ষা নিতে তার বউও কম যায় না। ব্যাপার না, অন্যভাবে অন্য উপায়ে পুষিয়ে নেবে। সেহা শান্তর কলটা কাটতে না কাটতে এলো পরীর ফোন। নিজাম মাহমুদকে বাড়িতে নেওয়া হয়েছে কিনা তা জানতে কল করেছে। উজ্জ্বল এবার ঘাবড়ে গেল। পরিমামির ফোন মানে 3 মামির ফোন। কমপক্ষে 3 ঘন্টার আগে তার বউ ফোনটা রাখতে পারবে না। উজ্জ্বল হতাশ চোখে তাকিয়ে আছে। সেহা মামিদের সাথে সাংসারিক আলাপ পাড়তে ব্যস্ত হলো, তাই 3 মামি, ইনু, ইসি, প্রণমী সবার সাথে মেয়েলি আলাপ সারল 1 ঘন্টায়। খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল কে কেমন আছে। মুইন জিজের ট্রান্সফার হবে সম্ভবত, বড় দাদানের জন্য পাত্রী দেখছে। গ্যাস প্রবলেমের জন্য প্রণমী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সবাই ভেবেছে বেবি আসবে, তাই ইলহাম মির্জা খুশি হয়ে মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছিল। ইরফান প্রণমীর সাথে কথা না বলেই পরে জানা গেল ঘটনা মিথ্যা। ইরফান প্রণমী টানা একদিন ঘর থেকে বেরোয়নি লজ্জায়। এই হচ্ছে ও বাড়ির নতুন খবর, যেগুলো সেহা জানতো না। খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নেয় সেহা। যখন ফোনটা রাখলো তখন সেহা দেখলো উজ্জ্বল শুয়ে আছে। লজ্জিত ভঙ্গিতে হাসলো সেহা, মিনমিনে স্বরে বলল, সরি, আসলে আমার একটু বেশি বকবক করি। অসুবিধা নেই, আমি বের হইনি। ওর পাশেই সহজ ভঙ্গিতে শুয়ে পড়ল সেহা, বলল, তাই নাকি? এসব মেয়েলি খুচরা আলাপও বোর হননি? ওকে এক হাতে টানলো উজ্জ্বল, মিহিস্বরে বলল, না, আমিও ব্যস্ত ছিলাম অন্য একটা কাজে। হঠাৎ এমন আদরে অভ্যস্ত সেহা। খুব কাছাকাছি আসা না হলেও টুকটাক কাছাকাছি আসা হয়েছে একাধিকবার। এমন আদরে সেও সায় দেয়। লাজুক দৃষ্টিজোড়া নামিয়ে বলে ওঠে, ব্যস্ততা, আমরা দুজনেই সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্তই থাকি, একটু বিশ্রাম পাচ্ছি না। উজ্জ্বল অবলীলায় ওর এক গালে চুমু খেয়ে বলে, হ্যাঁ, এই যেমন এখন দুজন ব্যস্ত হব, তবে দুজনকে নিয়ে। সেহা লাল হয়ে আইঢাই করে উঠল। লোকটার গলার স্বর অন্যরকম শোনালো হঠাৎ। চোখ তো তুললই না, উল্টো গলে যাওয়া মোমের মতো বিছানায় পড়ে রইল। উজ্জ্বল হাসলো, আজ দুষ্টু হাসি। ওর চুল নিয়ে খেলা করতে করতে বলল, শ্রাবন্তী, আমি জানি মৌনতা সম্মতির লক্ষণ। চোখ বন্ধ করে নিল সেহা, ক্ষীণ আওয়াজে বলল, আপনি ঠিকই জানেন। ফুল নেই বিছানায়, আমি এত সাদামাটা বাসরের প্ল্যান করি নে। নৈকট্য বৃদ্ধি পেতে সেহা একটু গুটিয়ে গেল। তবুও লোকটার প্রতিটা কথায় জবাব দেওয়ার যে অভ্যাস হয়েছে এই কয়দিনে, সে অভ্যাস থেকেই বলল। এটা জরুরি নয় যে খাটে ফুল থাকতেই হবে। হেসে ফেলল উজ্জ্বল, বলল, তবে কি জরুরি? বলবো? হুম। ওর শাড়ির আঁচল লোকটার হাতে। ধীরে ধীরে ওকে কবজা করার সহনীয় পদক্ষেপগুলো নিচ্ছে লোকটা।
সেহা কাঁপছে, গলা কাঁপছে, কাঁপা স্বরেই বলল, জরুরি হলো ওই 2 হাতে আমাকে ফুলের মতো ট্রিট করতে হবে। উজ্জ্বল চুপ হয়ে যায়, হাত থেমে যায় ওর। ততক্ষণে সেহাই নিজেকে হারালো, দু হাতে জড়িয়ে ধরে লোকটাকে বলতে লাগলো, জরুরি হলো আমাকে ফুলের মতো ট্রিট করতে হবে। আমাকে বোঝাতে হবে আমি পৃথিবীতে আপনার কাছে সব থেকে সুন্দর ফুল। আমি কিন্তু আমার তুলনাতে আগে পিছে কাউকে চাই না, খবরদার চাই না। উজ্জ্বল চেয়ে চেয়ে কিছুক্ষণ দেখলো ছটফট করতে থাকা মেয়েটাকে, পরপর চুপচাপ শুয়ে ফুলের মতোই ছুঁয়ে ছুঁয়ে দেখলো ওকে, একেবারে একটা ফুলের মতো। সেহা আবেশিত হলো, ওরা দুজনেই আবেশিত হলো। এর মাঝে উজ্জ্বলের ফোন বেজে উঠতে দেখলো নিজাম মাহমুদের ফোন। দুজনে নিজেকে সামলে নিয়ে উঠে বসলো। দুজন ভীষণ চিন্তিত হলো, দাদুর শরীরটা খারাপ করলো না তো। ব্যস্ত হাতে কলটা রিসিভ করতে ওপাশ থেকে নিজাম মাহমুদ হালকা গলায় উজ্জ্বলকে বলল, শোন, তুই স্টাডি রুমে, তাই না? তুই এখন পড়ালেখা রাখ। রামছাগল, ঘরে গিয়ে বউটাকে সময় দে। আমার যেন আর ফোন না করা লাগে। ঘন প্রশ্বাস ফেলে উজ্জ্বল দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ দাদু, আমি এক্ষুনি ঘরে ঢুকছি। তুমি প্লিজ আর ফোন করো না, তুমি ঘুমাও। এবং আমাকে প্লিজ তোমার নাত বউকে সময় দেওয়ার সুযোগ করে দাও। আমি রাম সকল নই, টেম্পারেরিলি চাই তোমার নাত বউকে সময় দিতে। শ্রেয়া হাসতে হাসতে ভেঙে পড়ল। উজ্জ্বল কল কেটে ফোনটাকে অফ করে ফেললো। এবার বড্ড অধৈর্য হলো উজ্জ্বল। একে একে অফ করলো তাদের দুজনের 4টা ফোন। ভালো করে বন্ধ করলো দরজা, বন্ধ করলো জানালা। শ্রেয়া হাসি থামিয়ে চুপচাপ দেখতে লাগলো। তার ভদ্র মিষ্টি স্বামীর এক নতুন রূপ আবিষ্কার করলো হঠাৎ। জানালা দুটো বন্ধ হতে শ্রেয়া অস্ফুটে বলে উঠল, হিম হাওয়া তো ঢুকছিল না, বন্ধ করলেন কেন? চাঁদের আলো ঢুকছিল। উজ্জ্বল এসে ওর উপর আধা শোয়া হয়ে ডান হাতের তর্জনী রাখলো ওর ঠোঁটের উপর। শ্রেয়া হাতটা সরিয়ে দিয়ে বলল, প্রসিকিউটর সাহেব, বাদীকেও কথা বলতে দিবেন না? ওকে একেবারে চুপ করিয়ে দিতে উজ্জ্বল ওর মুখটায় আলতো হাতে চেপে ধরলো। ঘোর লাগা কণ্ঠে বলল, না, ফুল এত কথা বলে না। তুমি কোনো ফুলকে কখনো কথা বলতে দেখছো? চুপ থাকো। রাত তখন 1:30। প্রণমী ঘুমিয়েছে নিশ্চিত হতে ইরফান উঠে এসে দোতলার লিভিং রুমে বসলো। ইহানের ঘরের দরজা হাট করে খোলা, তার মানে সে আসেনি তখনও। ইরফানের অপেক্ষা মূলত ইহানেরই জন্যে। ইসির কলটা সকালে ধরতে না পারলেও মেসেজ দেখেছে। অফিসের ব্যস্ততায় হাফ ছাড়তে পারেনি সে আজ সারাদিন। মেসেজটা দেখেই মাথাটা গরম হয়েছে। সেই থেকে একরাশ বিরক্তি আর ছটফটানি নিয়ে দাদানের জন্য অপেক্ষমান। ইহান বাড়িতে ঢুকে দোতলায় উঠে ইরফানকে সজাগ দেখে দাঁড়ালো কয়েক সেকেন্ডের জন্য। ইরফানের মুখভঙ্গি দেখেও কি বলতে চায় সে কথা বুঝে ফেলে ইহান। তবে তার তরফ থেকে এই প্রসঙ্গে দুটো শব্দ বলার আগ্রহ পায় না। চুপচাপ ঢুকে পড়ে নিজের রুমে। ইরফান নাছোড়বান্দা দাদানের পেছন পেছন গিয়ে হাতটা টেনে ধরলো দাদানের। নিস্তেজ স্বর ইহানের ভাইকে বলল, ইরফান, আমি ক্লান্ত। ইরফান দাদানকে ঘুরিয়ে নিল, মৃদু আওয়াজে চেঁচালো, ন্যাকামি কেন করছো? কেন বিয়েতে কেন রাজি হয়েছে তুমি? এটা কেমন মশকরা? সারাদিনের জমে থাকা হতাশা ফেটে বেরিয়ে আসে ইহান তাজওয়ার মির্জার ভেতর থেকে। হাতটা ছাড়িয়ে নিয়ে এক প্রকার গর্জন তুলে শুরুতেই নিজের ফোনটাকে, তারপর ল্যাম্পশেড আর ফুলদানিটাকে মেঝেতে ছুঁড়ে মেরে চেঁচিয়ে ওঠে, তো আর কি করার আছে? কি করার আছে জবাব দে। অত রাতে গোটা শান্তি নিরে ইহানের চিৎকার চেঁচামেচি ছেয়ে যায়। ঘুমন্ত ঋতু আকস্মিক লাফিয়ে ওঠে, ছেলের ঘরে ছুটে যায়, তেমনি যায় বাকিরাও। ইরফান দাদানের অস্বাভাবিক ক্রোধান্বিত মূর্তি দেখে মিনিট দুয়েক নিস্পন্দ চোখে। সময় দেয় ইহানকে ঠান্ডা হতে। ইহান দুহাতে মুখ চেপে নিজের রাগটাকে সামলে নিতে ইরফান অস্বাভাবিক শীতল স্বরে বলে, কিছু করার আছে, অবশ্যই আছে। সেটা তোমারই করার আছে, আর কারো করার নেই। তুমি না করলে দুনিয়ার ঠেকা নেই তোমার জন্য করার। গট ইট? ইহানের মুখের উপর কথাটা বলে দিয়ে ইরফান চুপচাপ বেরিয়ে যায় ঘর থেকে। ইহান দরজা লাগায় থমথমে মুখে। ইসি এসে ধরল ইরফানকে, ব্যগ্র কণ্ঠে শুধালো, দাদানের কি হচ্ছে? চেঁচাই কেন এভাবে? ইরফানও নিজের রাগটা সংবরণ করলো স্বল্প সময়ের ব্যবধানে। বড়দের উদ্বিগ্ন দৃষ্টি উপেক্ষা করে ইহানকে শুনিয়ে চেঁচিয়ে উঠল, এসে কিছু হয়নি রে। তোর বড় দাদান বিয়ের জন্য পাগল হয়েছে। আমাকে বলেছে আজকালের মধ্যে বিয়েটা করিয়ে দিতে। এর জন্য চেঁচামেচি করছে। ইহান ভাইয়ের কথা শুনে হতভম্ব। নিজের মান বাঁচাতে তৎক্ষণাৎ দরজা খুলল। তুড়ি মেরে ইরফানকে ডেকে বলল, এই এদিকে আয় তো তুই। ইরফান কপাল কুঁচকে গটগট করে চলে গেল নিজের রুমে। গিয়ে ধাপ করে দরজা লাগালো। বাকিরা হা করে ইহানকে দেখতে থাকে। সামিন বলে, ইরফান, এসব কি বলছো? এসব সত্যি? ওকে আরেকটা বিয়ে করে দাও, ওকে আরেকটা বিয়ে করে দাও বড় বাবা, যত সব।
ইহানও ধাপ করে দরজা লাগায়। বড়রা কিছুক্ষণ বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে থেকে যে যার ঘরে গেল। মঈন সন্ধ্যায় এসেছে নিজের ট্রান্সফার সংক্রান্ত কাজে। ঘর থেকে হাই তুলতে তুলতে বেরিয়ে এসে ইসিকে বলল, কি আমার শ্বশুরবাড়ির মিডনাইট সার্কাস শুরু হয়ে গিয়েছে ইসি? আমার পার্ট কখন আসবে? আমি কি ইন্টারভেলের পরে জয়েন করব? মঈনের মস্করায় কপাল কুঁচকে ফেলে ইসি, মুখ বিকৃত করে বলল, চলো তো ভেতরে, এসব আর ভালো লাগছে না আমার, একটুও ভালো লাগছে না। শুদ্ধ ইবনে ওয়াসিতের মিড টার্ম এক্সাম পরবর্তী ছুটির দিনের আজ দ্বিতীয় দিন। তার সাজিয়ে রাখা পরিকল্পনা এবং সময়সূচি মোতাবেক আজ বিকেলে শুদ্ধ যাবে ড্রিমিল্যান্ডে রোলার কোস্টার চড়তে, আর স্কাই ড্রাইভিংও করবে সে। ছোট্ট মুখটা থেকে আনন্দ সরছে না। সকাল থেকে নিজের জামা কাপড় পছন্দ করছে। বেশ চিন্তিত শুদ্ধ, কোনটা আজ পরবে সে। প্রেরণা একটা অফিসিয়াল ফোন রিসিভ করে এসে বসলো ছেলের সামনে। শুধু আমরা বিকেলে বেরোবো, এখন জামা কাপড় কেন ঘাটাঘাটি করছো? রেখে দাও। শুদ্ধ মায়ের কথা মতো জামা কাপড় রেখে দিয়ে বলল,